আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ভোটে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন, আপিল বুথ পরিদর্শন করে জানালেন সিইসি। প্রয়োজনে প্রশাসনের রদবদল করতে পারবে ইসি বললেন মন্ত্রী পরিষদ সচিব। নির্বাচন কমিশন যদি কনভিন্সড হয়, তারা যদি মনে করেন যে রদবদল প্রয়োজন, তাহলে তারা বলবেন, তখন আমরা সেটা বিবেচনা করব। তারা কনভিন্সড হোক আগে। নির্বাচন বানচালে ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র চলছেই, অভিযোগ সালাউদ্দিনের। গণঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানাতেই উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান। অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে, তার জন্যেই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই। আগে থেকে ওত পেতেছিল মুসাব্বিরের ঘাতকরা, ফুটেজ দেখে দুইজনকে শনাক্ত, বিচার চায় পরিবার। শনিবার স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। দাবি মানার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করল এলপি গ্যাস ডিলাররা। দোকান বন্ধ থাকায় দিনভর বিপাকে সাধারণ মানুষ। টাইম মতো গ্যাস পাইতেছি না, গ্যাস শেষ হয়ে যাওয়ার পর দোকানে যাই, গ্যাস নাই। সকাল থেকে গ্যাসের দোকান যতগুলো আছে খুঁজতেছি, কোনো দোকানে গ্যাস পাচ্ছি না। কয়েকটা দোকানে এলাকা ঘুরিয়েছি আমি, এখন গ্যাস পাই না। আমাদের হোটেল বন্ধ হয়ে যেতেই আছে। 103 জনকে গুম ও হত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ 14 জানুয়ারি। তার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে 2 জন নিহত, বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার। আওয়ামী লীগের 2 গ্রুপের আধিপত্য বিস্তারের জেরে এই হত্যাকাণ্ড। মার্কিন ভিসা বন্ড তালিকায় নাম ওঠায় অন্যান্য দেশেও জটিলতায় পড়তে পারে বাংলাদেশিরা। কিছুই করার নেই সরকারের। পলিসিগত দায়িত্ব যদি কারো থাকে, সেটা হলো পূর্ববর্তী সব সরকারের আছে, সেটাকে আমরা পরিবর্তন করতে পারিনি, পরিবর্তন করা সম্ভব না। কারণ মানুষের এই নড়াচড়া বন্ধ করার সাধ্য এই সরকারের নাই। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। মনোনয়নপত্র বাছাইয়ে ইনসাফ পাবেন আপিলকারীরা, জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এছাড়া নিশ্চিত করা হবে ভোটের সুষ্ঠু পরিবেশও। পরে বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ শেষে ইইউ প্রতিনিধি দল জানায়, নির্বাচন প্রক্রিয়ায় নজর রাখবে ইইউ। এর আগে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ বলেন, বর্তমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু ভোট সম্ভব, চাইলে রদবদল করতে পারবে ইসি। নির্বাচন কমিশনে চতুর্থ দিনের মতো চলে আপিল আবেদন। বৃহস্পতিবার সকাল থেকেই নির্বাচন ভবন প্রাঙ্গণে ছিল কর্মকর্তাদের ব্যস্ততা। এ সময় আপিল বুথ পরিদর্শন করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। জানান, রিটার্নিং কর্মকর্তা যে সিদ্ধান্তই দিক, ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দেব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবে। পরে বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ইইউর 4 সদস্যের প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে কথা বলেন ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান পর্যবেক্ষক। জানান, নিরপেক্ষ অবস্থান থেকে পর্যবেক্ষণ করা হবে নির্বাচন। We are really here to observe in a non-partisan way how this electoral process is being conducted, because Bangladesh is really a very important partner for the European Union. এর আগে দুপুরে সচিবালয়ে কথা বলেন মন্ত্রী পরিষদ সচিব। সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান মাঠ প্রশাসনই যথেষ্ট বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন যদি কনভিন্সড হয়, তারা যদি মনে করেন যে রদবদল প্রয়োজন, তাহলে তারা বলবেন, তখন আমরা সেটা বিবেচনা করব, সেইভাবে ব্যবস্থা নেব। সেটা আমরা অনার করার চেষ্টা করব। তারা কনভিন্সড হোক আগে। ইসিতে সকাল থেকেই আপিল আবেদনের চতুর্থ দিনে ছিল সংক্ষুব্ধ প্রার্থীদের ভিড়। কমিশনের ভূমিকা নিয়ে বিভিন্ন অভিযোগও ছিল তাদের কণ্ঠে। এই বৈষম্যের জন্য 5ই আগস্ট ঘটলো, সেই বৈষম্য কন্টিনিউ করছে, এটা থাকা উচিত ছিল না। টাইম দেন, আমি আয়কর অফিস থেকে উঠায় নিয়ে এসে আবার আপনাকে দিচ্ছি, কিন্তু ওনারা টাইম দিল না। মনোনয়নপত্র জমা না দিয়েও কেউ আসেন অভিযোগ জানাতে। হিরো আলমের নাম শুনে যখন 5টা অতিক্রম হয়ে গেল, 5টা 2 মিনিট বাজে, তখন গেট লেগে দিচ্ছে। গেট লেগে দিয়ে অজুহাত দেখাচ্ছে টাইমটা ওভার হয়েছে। আদৌ আমি টাইমটা ওভার করে যাইনি, আমি আগে গিয়েছিলাম। নির্বাচন কমিশন যেন দায়হীন, তারা চাচ্ছে যে অথচ এই সিডি অকার্যকর হওয়ার জন্য তাদের এই দায় নিতে হয়। চতুর্থ দিনে 100-র বেশি আপিল গ্রহণ করেছে ইসি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।
পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মনে করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, মুসাব্বির হত্যাকাণ্ডের মতো বিচ্ছিন্ন ঘটনা নির্বাচন আয়োজনে প্রভাব ফেলবে না। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি জানান, অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানাতেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর করবেন। বুধবার রাতে রাজধানীতে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শঙ্কা জানান, পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন বানচাল ও দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। তবে এমন ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে না বলেও মনে করেন সালাউদ্দিন। বলেন, সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। এদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারাবদ্ধ, গণতন্ত্রে তারা ফিরবেই এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি, সারা জাতি অপেক্ষমান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির এই নেতা। বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কারো অভিযোগ থাকলে ইসিকে জানাতে পারে। অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। তার জন্যই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই। এই দৃষ্টিকোণ থেকেই আমরা দেখি এবং সবাইকে অনুরোধ করব যেন 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের মর্যাদাকে আমরা প্রশ্নবিদ্ধ না করি। ভোটের লড়াইয়ে প্রার্থী চূড়ান্ত হলেও কিছু আসনে রয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থী। অথচ দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সাথে সমঝোতা হয়েছে এসব এলাকায়। তবে আলোচনার মাধ্যমে সংকট সমাধানে আশাবাদী দলটি। আমরা অনেককেই, আমাদের অনেক যোগ্য প্রার্থীকে আমরা বলতে গেলে বঞ্চিত করেছি। সুতরাং তাদের মনোব্যথা আছে, তাদেরকে আমরা কিছু কিছু ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, আর কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে আমরা বুঝিয়ে শান্ত করার চেষ্টা করব। আশা করি সেটা মীমাংসা হবে। নির্বাচনী বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যের উপর জোর দেন বিএনপির এই নেতা। তার মতে, শেষ পর্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। রাজনৈতিক দলগুলোর আন্তরিকতায় আমরা সেই নির্বাচনের বৈতরণী খুব সহজভাবে পার করতে পারব। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। শুটাররা আগে থেকেই ওত পেতেছিল। সুযোগ বুঝে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে এলো পাতারি গুলি করে পালিয়ে যায় তারা। সন্দেহভাজন দুইজনকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। কারওয়ান বাজারে চাঁদা তোলা নিয়ে কারোর সাথে দ্বন্দ্ব ছিল এমন তথ্যের ওপর হত্যার মোটিভ কিনা, এই নিয়েই তদন্ত চলছে। আরও জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। তেজগাঁও তেস্তুরি বাজার এলাকায় আহসানুল্লাহ গলি থেকে দৌড়ে পালাচ্ছে দুই যুবক। তারা অস্ত্রধারী। সন্দেহভাজন এরাই মোসাব্বিরকে এলোপাতারি গুলি করে। সিসি ফুটেজে দেখা যায় সন্দেহভাজন দুজন ঘটনার পরপরই এই যে তেস্তুরি বাজারের গলি, এই গলি দিয়ে তারা বেরিয়ে যায়। একজন যায় কারণ বাজারের ওই পাশটায়, আরেকজনকে দেখা যায় যে ফার্ম গেটের এই দিকটাতে পালাতে। পুলিশের ধারণা এই দুজনই মোসাব্বিরকে হত্যা করেছে। সিসি ফুটেজে যাদের দেখা যাচ্ছে তারা নাকি সেদিন বিকেল থেকে ওই গলিতেই ঘোরাফেরা করছিল বলে জানায় এলাকাবাসী। আমরা দুপুর থেকে দেখছি যে এরকম ছিল, তো আবার কিছুক্ষণ পরে দেখি হঠাৎ নাই। আবার ওরা হয়তো বিভিন্ন কালক্ষেপণ করতে চাইছিল যে, বা লোকেশনটা বুঝতে চাইছিল যে কোন সময় থাকা উচিত, এই আর কি। ওরা কি দুপুর থেকে এই গলিতে ওদের? হ্যাঁ, বারবার ওরা গেছে আসছে, এরকমই মনে হয়েছিল। মানে এখানেই বসা ছিল। মোসাব্বির ভাই ফোনে কথা বলতেছে এই গলিতে আসার পরে, তো পিছ থেকে একটা বাইক আসছিল, ফার্স্টে একটা গুলি করছে। মোসাব্বির ভাইয়ের শরীরে লাগে নাই, তো এগুলিতে ঢুকছে বাঁচার জন্যই ঢুকছে, তো এগুলিতে আর যাইতে পারে না। পরে এগুলি থেকে বের হয়ে মানে মেন রাস্তা দিয়ে দৌড় দিব, সেকেন্ডের ভিতরে বাইক আই পড়ছে, মানে এই সামনে দিয়ে আসার পরে বাইকটা থামানোর সাথে সাথে 4টা গুলি করছে বুকে। স্থানীয়রা বলছেন, মোসাব্বিরের সঙ্গে কারওয়ান বাজারের এক যুবদল নেতার সাথে দ্বন্দ্ব ছিল। কারো মতে নিজ এলাকায় প্রভাব বিস্তারও হতে পারে কারণ। পাশের গেটের সামনে দৌড় দেয়, হঠাৎ করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে অনেকে আইসে দৌড়াদৌড়ি করে পরে একটা ভ্যানে করে নিয়ে গেছে হসপিটালে। হত্যার ঘটনায় মামলা করেছে পরিবার। আসামি অজ্ঞাত 5 জন। পুলিশ জানায়, অন্ধকার গলিতে আগে থেকে ওত পেতেছিল অস্ত্রধারীরা। সিসি ফুটেজে 2 জনকে দেখা গেছে। খুনের মোটিভ চাঁদাবাজি কিনা
তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা মানে বলার মতো অবস্থায় এখনো আসি নাই, তবে আপনি যেটি বললেন সেই ইস্যুটি নিয়েও আমরা আগাচ্ছি। সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণে 2 জনকে দেখতে পেয়েছি, ফাইন্ড আউট করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এছাড়াও লোকাল সোর্সের মাধ্যমে আমরা কোন অবস্থার প্রেক্ষিতে ঘটনাটি ঘটেছে এই বিষয়টি খুঁজে বের করার চেষ্টা আমাদের চলমান। এই ঘটনার অন্যতম চাক্ষুষ সাক্ষী কারওয়ান বাজার ভ্যান চালক সমিতির সাধারণ সম্পাদক সুফিয়ান ব্যাপারী ওরফে মাসুদ। সে নিজেও গুলিবিদ্ধ হয়ে এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তার বক্তব্য পাওয়া গেলে হত্যাকারীদের শনাক্ত করা সহ হত্যার মোটিভ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন বলে আশা করছে পুলিশ। মোসাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আজিজুর রহমান মুসাব্বির হত্যার ঘটনায় শনিবার সারাদিন বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে স্বেচ্ছাসেবক দল। দুপুরে নয়াপল্টনে তার জানাজায় অংশ নিয়ে এই কথা জানায় দলীয় নেতারা। পরিবারের দাবি, প্রায় মৃত্যুর শঙ্কার কথা জানাতেন মুসাব্বির। পরিকল্পিত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেন তারা। সকালে আজিজুর রহমান মুসাব্বিরের মরদেহ নেওয়া হয় ঢাকা মেডিকেলের মর্গে। সেখানেই সম্পন্ন হয় ময়নাতদন্ত। মর্গের বাইরে মুসাব্বিরের স্ত্রী সাংবাদিকদের জানান, যে কোনো সময় মেরে ফেলা হতে পারে এমন আশঙ্কার কথা প্রায়ই বলতেন মুসাব্বির। হত্যাকাণ্ডের বিচার দাবি করে তিনি বলেন, সুষ্ঠু তদন্ত না হলে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাবে। প্রায় সময় বলতো যে আমার তো অনেক শত্রু হয়ে গেছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলবে, তোমরা জানতেও পারবে না, হুট করে দেখবে একদিন আমাকে মেরে ফেলছে। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী ওনারা জরুরি পদক্ষেপ নেবেন। আর এই ঘটনা তো ঘটতেই আছে, আগেও ঘটছে, এখনও ঘটতেছে, ইন ফিউচারেও হয়তো বা হবে। তো এগুলো আর সুষ্ঠু তদন্ত না হলে আমার মতো অনেক ফ্যামিলি এরকম হয়ে যাবে। তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীদের জোরালো দাবি, সিসিটিভি ফুটেজ দেখে আইন শৃঙ্খলা বাহিনী যেন দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। আজিজুর রহমান মুসাব্বির এই ফ্যাসিস্ট সরকারে বিতরণ করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আজকে যখন ফ্যাসিস্ট চলে গেল, আমরা আমাদের ভাইকে হারালাম। এই ধরনের হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই। এই ধরনের হত্যাকাণ্ড যাতে আমার এই বাংলাদেশের প্রিয় মাতৃভূমিতে না হয়, আমি সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান করছি। ময়নাতদন্ত শেষে আজিজুর রহমান মুসাব্বিরের মরদেহ নেওয়া হয় রাজধানীর নয়াপল্টনে। সেখানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ জোহর হয় জানাজা। স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়, খুনিদের গ্রেফতারের দাবিতে শনিবার সারাদিন হবে বিক্ষোভ মিছিল। দ্রুততম সময়ে আসামিদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান তারা। আগামী শনিবার দিন ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের সকল মহানগরী এবং সকল জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন ব্যবসায়ীরা। বিইআরসির সাথে বৈঠকে দাবি পূরণের আশ্বাসের পরই তারা ধর্মঘট তুলে নেয়। তবে রাজধানী সহ সারা দেশে সিলিন্ডার গ্যাসের চরম সংকট রয়েছে। সব দোকান বন্ধ থাকায় বৃহস্পতিবার চড়া দামেও ভোক্তারা গ্যাস কিনতে পারেননি। কোথাও গ্যাস সিলিন্ডার মিলছে না, এতে বাসাবাড়ি ও খাবার হোটেলগুলো বিপাকে পড়েছে। ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দামের সঙ্গে খুচরা পর্যায়ে আরও প্রায় 200 টাকা বাড়ানোর দাবি জানান। কয়েকদিন ধরে লাফিয়ে বাড়ছে সিলিন্ডার গ্যাসের দাম। এক পর্যায়ে গ্যাসের সংকট দেখা দেয়। এমন পরিস্থিতিতে দাম নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার। জরিমানা করা হয় খুচরা ব্যবসায়ী ও ডিলারদের। এতে বেঁকে বসেন গ্যাস ব্যবসায়ীরা। তারা সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণা দিলে পরিস্থিতি আরও জটিল হয়। এতে চরম ভোগান্তিতে সাধারণ ভোক্তারা। গ্যাস টোটালে নেয় যে 3 দিন ভরা, আর গ্যাসের দাম অতিরিক্ত চাইতেছে। গ্যাস শেষ হয়ে যাওয়ার পর দোকানে যাই, গ্যাস নাই। পাটা এবং পুতোর মতো আছি, এদিকেও ফিসতেছে এদিকেও ফিসতেছে, অর্থাৎ আমরা বেশি দামে কিনেও মাল পাচ্ছি না। 5-7 দিন যাবত ওনার কাছে আসতেছি, কোনো গ্যাস উনি আমাদের দিতে পারতেছে না। রাজধানীর মতোই দেশের অন্যান্য স্থানেও পরিস্থিতি একই রকম। সকাল থেকে গ্যাসের দোকান যতগুলো আছে খুঁজতেছি, কোনো দোকানে গ্যাস পাচ্ছি না। ডিলাররা আমাদেরকে মাল দিচ্ছে না, আমরা বিক্রি করতে পারতেছি না। এখন ভুক্তভোগীরা মানে তোমার জরিমানা করে গ্যাসের দাম ওনারা আমাদের কোনো গ্যাসে দিচ্ছে না। পরিবেশক ও খুচরা ব্যবসায়ীদের দাবি, উৎপাদক প্রতিষ্ঠান থেকে সিলিন্ডার সরবরাহ না করায় সংকট তৈরি হয়েছে। তারপর প্রশাসনের হয়রানির অভিযোগও করেন গ্যাস বিক্রেতারা। কোম্পানি যে রেট দিতেছে আমাদেরকে, এই রেটে বিক্রি করলেও আপনার
মোবিল কোর্ট আয়া জরিমানা করে। আমাদের 100%-এর মধ্যে আমাদের 60% দিচ্ছে এখন কোম্পানি। কোম্পানি যে রেট দিতে আছে আর সরকার যে রেট দিছে এতে ডিলারদের প্রচুর পরিমাণ লস হচ্ছে। এই অবস্থায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাথে আলোচনায় বসে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। তারা অভিযান বন্ধ সহ সরকার নির্ধারিত মূল্যের সাথে 194 টাকা যোগ করে 12 লিটারের সিলিন্ডার ভোক্তা পর্যায়ে 1500 টাকা নির্ধারণের দাবি জানান। কর্মসূচিটা ছিল আমাদের অনির্দিষ্টকালের জন্য। এখন থেকে আমরা এই কর্মসূচি স্থগিত করব। 1306 টাকা আমাদের কিনতে হয়, আমরা 1306 টাকা আমরা ভোক্তাদের গ্যাসটা আমরা দিতে পারবো না। আমাদের এই গ্যাস রেটটা আমাদের একটু বাড়াই দিতে হবে। বিইআরসির চেয়ারম্যান ব্যবসায়ীদের দাবি পূরণের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করেন ব্যবসায়ীরা। ভোক্তা অধিকার কর্তৃক যে অভিযান চালানো হচ্ছে সে বিষয়ে তারা কথা বলেছেন। আমরা ভোক্তা অধিকারের সঙ্গে এই বিষয়ে প্রয়োজনে কথা বলবো। তারা আমাদের আশ্বাসে আশ্বস্ত হয়ে ধর্মঘট প্রত্যাহার করেছেন, এই জন্য তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এতে মানুষের উপকার হবে। তারপরও সিলিন্ডার সরবরাহ স্বাভাবিক হয়নি। বিইআরসির চেয়ারম্যান জানিয়েছেন রমজানের আগেই চলমান গ্যাস সংকট কেটে যাবে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। 34 বছর পর অত্যাবশ্যকীয় ওষুধের নতুন তালিকা প্রকাশ করল সরকার। এতে আছে বহু ব্যবহৃত 295টি ওষুধ। এসব ঔষধের দাম নির্ধারণ করবে সরকার, পাওয়া যাবে সর্বনিম্ন দামে। উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্ত জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। ফরেন সার্ভিস একাডেমির এই সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সুপ্রিম কোর্ট ও সচিবালয় সংশোধন চূড়ান্ত অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়েছে। দেশে জেনেরিক ড্রাগ বা ওষুধের সংখ্যা 1800। এগুলোর মূল্য নির্ধারণে বড় ভূমিকা থাকে বেসরকারি ওষুধ কোম্পানির। তবে বহু ব্যবহৃত ওষুধের দাম নির্ধারণ করে থাকে সরকার। সবশেষ 1992 সালে এসব ওষুধের তালিকা করে সরকার। উদ্দেশ্য, এসব ওষুধ যেন কম টাকায় কিনতে পারে রোগীরা। দীর্ঘদিনের উদ্যোগ থাকলেও অবশেষে সেই তালিকা সংশোধন করল অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংশোধিত তালিকায় যুক্ত হলো নতুন 136টি ওষুধ। বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সাইদুর রহমান জানান, কোম্পানি নয়, এসব ওষুধের মূল্য ঠিক করে দেবে সরকার। এবারের অত্যাবশ্যক ওষুধ গত তালিকাটিতে এবারে 135টি ওষুধ, 36টি ওষুধ অন্তর্ভুক্ত হয়েছে নতুনভাবে এবারে তালিকায়। এবং মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই তালিকায় অন্তর্ভুক্ত ওষুধগুলোর ক্ষেত্রে আসলে এটা সরকার কর্তৃক একটি নির্ধারিত মূল্যে ওষুধগুলো বিক্রি করতে হবে এবং এই নির্ধারিত মূল্যের বাইরে যারা আছেন তাদেরকে এই মূল্যে পর্যায়ক্রমে আসতে হবে। যারা উপরে আছেন তাদেরকেও নেমে আসতে হবে, যারা নিচ থেকে যাবেন তারা ইচ্ছা করলে উপরে উঠতে পারেন অথবা থাকবেন না। সাইদুর রহমান আরও জানান, শুধু অত্যাবশ্যকীয় নয়, আরও 1100 ঔষধের যৌক্তিক মূল্য নির্ধারণেও কাজ করছে সরকার। বাংলাদেশের স্বাস্থ্য খাতে মানুষের ব্যয়ের 2/3 আসলে ওষুধ খাতে ব্যয় করেন এবং এই আউট অফ পকেট মানুষের ব্যক্তিগত খাত থেকে ব্যয় করা অর্থ এই ওষুধ খাতে ব্যয় হয়। এটা কমানোর জন্য পৃথিবীতে বিভিন্ন রকমের মডেল কাজ করে। বাংলাদেশে যেহেতু এই ধরনের কোনো ইন্স্যুরেন্স অথবা এই ধরনের বেনিফিট স্কিম নেই, এই অবস্থা বাংলাদেশকে আসলে এই ওষুধের উপরে মূল্য নির্ধারণের একটা রাষ্ট্রীয় ইন্টারভেনশন ছাড়া আসলে এটা মানুষের জন্য অ্যাফোর্ডেবল রাখা কঠিন হচ্ছিল। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে 4টি নতুন বিষয়ে সিদ্ধান্ত এসেছে। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ নিয়েও কথা বলেন। এতে আগে সকল তথ্য লোকাল ব্যাকআপে রাখার কথা থাকলেও এখন শুধু স্পর্শকাতর তথ্য উপাত্ত রাখা যাবে। সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশের 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আগে সকল ডেটার একটি সিঙ্ক্রোনাস লোকাল ব্যাকআপ রাখতে বলা হয়েছিল। এখন শুধুমাত্র ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে সীমাবদ্ধ করা হয়েছে। এটা ব্রিফিংয়ে প্রশ্ন ছিল স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যা নিয়েও। স্ত্রী একটা মামলা করেছেন, যারা এক্ষেত্রে সম্ভাব্য আক্রমণকারী তাদেরকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে, তবে এখন পর্যন্ত এই মামলায় কোনো গ্রেপ্তার নেই। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের আমলে গুম ও বিচার বহির্ভূতভাবে 103 জনকে হত্যায় এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 14 জানুয়ারি নির্ধারণ করেছে আদালত।
এর আগে তার পক্ষে শুনানি করেছেন তার আইনজীবীরা। গত রোববার অভিযোগ গঠনের শুনানি শেষ করে বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন, যেখানে গুমের পর গাজীপুর, বরগুনার পাথরঘাটার চরদুয়ানি ও সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অপারেশনের নাটক সাজিয়ে মোট 103 জনকে হত্যার অভিযোগ আনা হয়। আর শুনানি শেষে চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি সহ 13 আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে 3 মাস সময় বেঁধে দিয়েছেন ট্রাইব্যুনাল। ফৌজদারি অপরাধ যখনই করা হোক না কেন 100 বছর পরেও তার বিচার হতে পারে। সুতরাং 15 বছর পরে বিচার কেন করা হচ্ছে বা ইত্যাদি, এই প্রশ্নটা আসলে অবান্তর। এবং এটার আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল রয়েছে, যেটা চিফ প্রসিকিউটর আদালতে ক্লিয়ার করেছেন, যে 15 বছর পরে বিচার হচ্ছে কারণ এর মধ্যে জুলাই সংঘটিত হয়েছে। সরকারের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয়েছিল এবং এটা কমব্যাট অপারেশন হয়েছিল। এই ঘটনার প্রেক্ষিতে আজকে এই যে সুপিরিয়র রেসপন্সিবিলিটি অর এনি আদার ট্রাইব্যুনাল অ্যাক্ট অ্যাট্রাক্ট করে কোনো মামলা চলতে পারে না বলে আমি দাবি করেছি। জনতা ব্যাংক থেকে 134 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগকারী উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রতিষ্ঠানটির ডিজি জানিয়েছেন, সালমানের বিরুদ্ধে অর্থ পাচার সহ বিভিন্ন ব্যাংক থেকে ঋণের নামে অর্থ আত্মসাৎ ও পাচারের আরও অনুসন্ধান চলমান রয়েছে। শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ব্যবসায়ীদের দুর্নীতির খোঁজে টাস্কফোর্সের মাধ্যমে অনুসন্ধানের নামে দুদক। সে অনুযায়ী বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 36,000 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ অনুসন্ধান করছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে জনতা ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে 136 কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক। বর্তমানে কারাগারে থাকা সালমান এফ রহমান নিজেদের মধ্যে আমদানি রপ্তানি দেখিয়ে এলসির মাধ্যমে এই টাকা ঋণ নেয়, পরে তা আত্মসাৎ করেছে। এই অভিযোগে মামলা করেছে সালমান এফ রহমান সহ সংশ্লিষ্ট 22 জনের বিরুদ্ধে। 136 কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ সহ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে অভিযোগ সংশ্লিষ্ট জনাব সালমান ফজলুর রহমান, সাবেক সংসদ সদস্য ঢাকা 1 সহ মোট 22 জন কর্মচারীর বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে ভোলা 2 আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল ও তার স্ত্রী জাহানারা ইয়াসমিনের 8টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত। ময়মনসিংহ 10 আসনের সাবেক সংসদ সদস্য ফাহমি গোলান্দাজ বাবেলের ঢাকার গুলশান ও ধানমন্ডির 2টি ফ্ল্যাট সহ ময়মনসিংহের 16 একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। ভোরে বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা বোমা বানানোর সময় কিংবা মজুদ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে অবশ্য আটকও করেছে পুলিশ। আহত আরেকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। টিনের ঘর আর আশপাশের চিত্র দেখেই বোঝা যায় বিস্ফোরণের তীব্রতা। ভোরের দিকে বিকট শব্দে ঘুম ভাঙে শরীয়তপুরের জাজিরার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দি গ্রামের বাসিন্দাদের। বাড়িটি স্থানীয় সাগর ব্যাপারীর। তার পরিবারের সদস্যরা জানায়, নতুন ঘরটি পুরোপুরি নির্মাণ না হওয়ায় সেখানে থাকতো না কেউ। কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটল সে সম্পর্কে কিছু জানা নেই বলেও দাবি তাদের। আমার ঘর হবে তৈরি, আমি করতেছি, কমপ্লিট এখনো করিনি, মাত্র চাল খাড়া করছি আর পাশে পুচি কিছু বেড়া দিতেছি, পাকঘরও হয় নাই, কিছু হয় নাই। দ্বারা আমার নতুন হবে বাবু হয়েছে, আমি যাই আজকে 20-25 দিন ধরে দ্বারা পাড়াও দিতে পারিনি, কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না। বোমের শব্দ শুনছি, কই ফুটছে হেরো জানি নাই, বুঝছেন, জানি নাই আমরা। হ্যাঁ, সে পরে শুনলাম যেন বলে হ্যাঁ ফুটছে, কেমনে ফুটছে, না কে ফুরাইছে না কি সেও জানি না। পরে সকালে শুনি কি যেন ওই রসুন খেতে একটা লাশ। শব্দ শুনে ঘটনাস্থলে যায় পাড়া প্রতিবেশী। পরে বাড়ির কিছুটা দূরে ক্ষেতের মধ্যে মেলে পাশের এলাকার সোহান ব্যাপারীর রক্তাক্ত মরদেহ। গুরুতর আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 1 জন। সোহানের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই তার বাড়িতে শোকের মাতম। স্বজনদের দাবি, সোহান কার্যক্রম নিষিদ্ধ
উপজেলা আওয়ামী লীগ নেতা কুদ্দুস ব্যাপারীর সমর্থক ছিলেন। আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে। সোহান দীর্ঘদিন জলিলের দলে থাকলেও পরে যোগ দেন কুদ্দুসের দলে। এরই জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। অগদলের মাইসে আমার পোলার আসলো, আমার পোলার অগদলে আসলো, অগদলতে না গেলে কাম হইতো না। ওরা একদিনও রাত্রে শুইতে পারে না ঘরে, ওরা মনে করে নিয়ে আসামি, এই যে সরকারবাদী আসামি, ঠিক আছে, ওরা এলাকা খানে খানে ঘুমায়, কতদিন এই ছাদেও ঘুমাইছে। কালকে রাত্রের ঘটনাটা ওই যে ঘুমায় রয়েছে নাসির ব্যাপারী এটা করছে, নাসির ব্যাপারী খবর পাইছে, ওরা যে ওই জায়গায় শুয়ে রয়েছে, নাসির ব্যাপারী এই ঘটনা ঘটাইছে। এটা আমরা সুস্থ বিচার চাই, নাসিরের ফাঁসি চাই। স্থানীয়রা জানায় এর আগে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা হলে পালিয়ে বেড়াচ্ছিলেন সোহান। এক এক সময় এক এক স্থানে আত্মগোপনে থাকতেন। বোমা মনে করেন এটা বিক্রিও করে, আবার এটা মায়েরও এরা কাজও খাটায়। এরা সকালে শুনি যে এরা বম বানাইছিল, বম বানাইতে যায় আহত হয়েছে, মারা গেছে। এই দেশের নাম শুনলো মাসে ঘৃণা করে। এখন এই দেশে এই কারে কোন জায়গা দিয়া দুইটা দল কারে কোন জায়গা দিয়া মারবো, সবাই সুযোগ খোঁজে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা বোমা বানানোর সময় কিংবা মজুদ থেকে এই বিস্ফোরণের ঘটনা। মিলেছে বোমা তৈরির সরঞ্জাম। আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এই বোমা তৈরির ক্ষেত্রে কারা আসলে বেসিক্যালি বেশি বেনিফিট হচ্ছে, সেই উৎস যোগানদার কারা হচ্ছে বোমার ম্যাটেরিয়ালগুলো তৈরি করতেছে কারখানা। সেটা প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে ইনিশিয়ালি আমরা যেটা জানতে পেরেছি যে এলাকার অধিকাংশ লোকজনই নাকি এই বিষয়টা জানে, কীভাবে তাদেরকে বোমা সরঞ্জাম পেলে তারা বানাইতে পারে। তো সরঞ্জামগুলোকে আসলে আমাদেরকে আসলে আইডেন্টিফাই করতে হবে কোথা থেকে তারা উৎস করতে। দুপক্ষের মধ্যে 2 যুগেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে শুধু ককটেল বিস্ফোরণেই প্রাণ গেছে 10 জনের, আহত হয়েছেন শতাধিক। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। গাজীপুরে আগুনে পুড়ে গেছে তুলা ও ঝুটের 6টি গোডাউন। পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামালও। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস বলছে পাশাপাশি লাগোয়া ঝুট গোডাউন আর বাতাসের বেগের জন্যই দ্রুত ছড়িয়েছে এই আগুন। গাজীপুরের কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি গোডাউনে আগুন লাগে বৃহস্পতিবার বিকেল 4টার দিকে। বাতাসের কারণে তা অল্প সময়ে ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। ফায়ার সার্ভিসের 6 ইউনিট আগুন 3.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে তুলা ও ঝুটের 6টি গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগছিল এই গোডাউনের পিছনে, এই গোডাউনের পিছনে আগুন লাগে সামান্য, ওই গোডাউনের ইউনিটও কোনার বল লাগেছে, মানে 1 মিনিটও সময় লাগে নাই, 1 মিনিটও লাগে নাই, তার ভিতরে পুরোটা 2-3টে গোডাউন একবারে ছাই গেল। তীব্রতা অনেক বেশি ছিল, তো ওই পাশে এক গোডাউনে অনেক মাল ছিল, ওই মাল সরাইছি। বেশি বাতাস ছিল, বাতাসে অনেক মানে গোডাউন পাক মারে আগুনটা চারিদিকে সরা যায়। ফল লাইনে কল দেওয়ার পরে দিয়ে এই ফায়ার সার্ভিস টিম আসছে, তেমন কোনো মাল বের করা একবারই সম্ভব হয় নাই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা। তদন্ত শেষে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এখানে বাতাসের অনেক গতিবেগ ছিল আজকে, এবং সবচেয়ে বড় কথা চারদিকে লাগানো আপনার জুট গোডাউন, তো অনেকগুলো গোডাউন, ইট ইজ মোর দেন 100। বেশিরভাগ জুট গোডাউনে আমাদের অনুমোদন নাই, যেগুলো ধরেন আইনকে ফলো করে তারা আমাদের অনুমোদন পেতে পারে। ঝুঁকি কমাতে শিল্পাঞ্চলে অগ্নি নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। শরীফ ফারুকি, যমুনা নিউজ। চট্টগ্রামের মিরসরাইয়ে পেট্রোলিয়াম কর্পোরেশনের পাইপলাইন ছিদ্র করে তেল চুরির ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া নূরজাহান বেগম চুরির অভিযোগে অভিযুক্ত, তবে মূল অভিযুক্ত আমিরুল ইসলামকে এখনও আটক করা যায়নি। স্থানীয়রা জানায় 1 মাস আগে হাদি ফকিরহাট এলাকায় পেট্রোলিয়াম কর্পোরেশনের তেল সঞ্চালন লাইনের উপর একটি টিন শেডের ঘর নির্মাণ করে আমিরুলও তার কয়েকজন সহযোগী। 12 ফুট নিচে থাকা তেলের পাইপ ফুটো করে অবৈধভাবে তেল উত্তোলনের কাজও চলছিল বেশ কিছুদিন ধরেই। বুধবার রাত থেকে অনিয়ন্ত্রিতভাবে তেল বের হয়ে আশপাশের ডোবায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তেল ভাসতে দেখলে অবৈধভাবে তেল উত্তোলনের ঘটনা ধরা পড়ে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যুক্তরাষ্ট্রের ভিসা জামানতের তালিকায় বাংলাদেশের নাম ওঠার দায় নেবে না সরকার। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন আগের সব সরকারের নীতির জন্য এই পরিণতি। জানান যুক্তরাষ্ট্রের সোশ্যাল কার্ড বা সামাজিক সুরক্ষা গ্রহণকারীদের তালিকায় বাংলাদেশিরা শীর্ষে থাকায় এমন সিদ্ধান্ত খানিকটা প্রত্যাশিতই। এদিকে এই ঘটনায় দেশের ভাবমূর্তি নষ্টের পাশাপাশি অন্যান্য দেশের ভিসার ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। মাহফুজ মিশুর রিপোর্ট। যুক্তরাষ্ট্র
একটু ভালো থাকার আশায় বিভিন্ন দেশের অসংখ্য মানুষের কাঙ্ক্ষিত গন্তব্য দেশটি। সেই স্বপ্ন আরও কঠিন করে তুলেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সম্প্রতি অভিভাষণের সেই সব কঠিন শর্তের বেড়াজালে বাংলাদেশেরও নাম। ভিসা নিতে সর্বোচ্চ $15,000 অর্থাৎ প্রায় 18 লাখ টাকা জামানত দিতে হবে মার্কিন দূতাবাসে। এই তালিকায় আছে গৃহযুদ্ধ বিধ্বস্ত আফ্রিকার প্রায় ব্যর্থ কিছু রাষ্ট্র, এশিয়া ও মধ্য আমেরিকার অতি দরিদ্র কিছু দেশ, যুক্তরাষ্ট্রের কালো তালিকায় থাকা কিউবা, ভেনেজুয়েলা সহ মোট 38টি দেশ। দক্ষিণ এশিয়ার নেপাল, ভুটান থাকলেও নেই পাকিস্তান, এমনকি আফগানিস্তানেরও নাম। কেন বাংলাদেশের এই পরিণতি, আর এর দায়ী বা কার? আমেরিকানদের স্ট্যাটিস্টিক্স দেখেছেন যে যারা ওখানে ওদের সোশ্যাল সিস্টেম থেকে এভাবে গিয়ে পয়সা নেয় তাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সর্বাধিক। তাহলে তারা যদি কিছু দেশের উপর এরকম নিষেধাজ্ঞা আরোপ করে সেটা মধ্যে বাংলাদেশ থাকবে, এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে না। অবশ্যই দুঃখজনক, অবশ্যই কষ্টকর আমাদের জন্য। এই সমস্যাটা এই 1 বছরের সৃষ্টি হতো, আমি তাও বলতাম যে এই সরকারের কিছু দায় দায়িত্ব আছে। পলিসিগত দায় দায়িত্ব যদি কারো থাকে সেটা হলো পূর্ববর্তী সব সরকারের আছে, সেটাকে আমরা পরিবর্তন করতে পারিনি, পরিবর্তন করা সম্ভব না, কারণ মানুষের এই নড়াচড়া বন্ধ করার সাধ্য এই সরকারের নাই। এমন পরিস্থিতিতে তালিকা থেকে নাম কাটানোর বিষয়ে কি ভাবছে সরকার? আমরা কোনো পদক্ষেপ নিব বা কোনো অ্যাপিল করব বা আপনাদের সঙ্গে ইউএস গভর্নমেন্টের ফর্মাল চ্যানেলে ইনফর্মাল চ্যানেলে কোনো কমিউনিকেশন? এটা মাত্র হয়েছে, এটা অবশ্যই সাধারণ পদ্ধতিতে আমরা যাব, চেষ্টা করবো যেন এটা থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়। চেষ্টা তো অবশ্যই করবো। কেবল 18 লাখ টাকা জামানতি নয়, ভিসা পেলেও যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে মাত্র 3টি বিমানবন্দর। সেগুলো হলো বোস্টনের লোগান, নিউ ইয়র্কের জন এফ কেনেডি আর ওয়াশিংটনের ডোলাস। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত কি বার্তা দিচ্ছে? বাংলাদেশের জন্য যথেষ্ট দুর্ভোগ নেমে আসবে বলে আমার ধারণা, কেননা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে যে ওই তালিকার মধ্যে এখন বাংলাদেশ ঢুকে গেছে, এবং এইটার প্রভাব অন্যান্য অনেক জায়গায় পড়তে পারে। যেমন অন্যান্য দেশও ভিসা নীতির ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে, দেখা যাবে যে ভিসা পদ্ধতি কড়াকড়ি করা হবে বাংলাদেশিদের জন্য, তো সেটা মোটেই কাঙ্ক্ষিত না। তৌহিদ হোসেন আরও জানান, আইপিএল ইস্যুতে ভারতের আচরণ নিন্দনীয়। এ নিয়ে বিসিবি ও সরকারের অবস্থান অভিন্ন। বলেন, ভারতীয়দের জন্য 3 শহর থেকে বাংলাদেশি ভিসা বন্ধ করেছে সরকার। আমাদের যে মিশনগুলোতে সমস্যা সৃষ্টি হয়েছে সেখানে আমরা আপাতত ভিসা সেকশন বন্ধ রাখতে বলেছি। এ সময় আসে পাকিস্তান থেকে বাংলাদেশের যুদ্ধ বিমান কেনার আলোচনাও। এটা আমি আজকেও বলতে পারবো না, আসলে এটা নিয়ে কথাবার্তা চলছে, যখন হবে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আইসিসিকে আবারও চিঠি দিয়েছে বিসিবি। বিশ্বকাপে ভারত থেকে কেন বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় নেওয়া উচিত সেই বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বোর্ড। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তার কারণে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই ঘটনার জেরে নিরাপত্তার ঝুঁকিতে ভারত থেকে বাংলাদেশ দলের খেলা শ্রীলঙ্কায় স্থানান্তর করতে আইসিসিকে মেইল করে বিসিবি। রোববার পাঠানো সেই চিঠির উত্তর আসে, যেখানে বাংলাদেশের ভারত সফরকে নিরাপদ বলেছে আইসিসি। তবে বাংলাদেশ সরকার ও বিসিবির ভাবনা ভিন্ন। ক্রিকেটারদের পাশাপাশি দর্শক, গণমাধ্যম ও অন্যান্য সংশ্লিষ্টদের জন্য এই মুহূর্তে ভারত সফর নিরাপদ নয় মনে করছে বাংলাদেশ। সে বিষয়গুলো বিস্তারিত জানিয়ে আইসিসির কাছে নিজেদের ম্যাচ ভারত থেকে সরানোর দাবিটা আবারও জানিয়ে আইসিসিকে দ্বিতীয় মেল পাঠিয়েছে বিসিবি। টাইগারদের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সাথে আলোচনা চালিয়ে যাবে ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুদ্ধ কিংবা আলোচনা উভয় পরিস্থিতির জন্যই প্রস্তুত ইরান। সংবাদ সম্মেলনে এমনটাই মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কর্তৃক আবারও সামরিক হামলার আশঙ্কায় এমন জবাব দেন তিনি। যে কোনো পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত আমরা। যুদ্ধ না চাইলেও সেটির জন্য আমরা তৈরি, তেমনি আমরা প্রস্তুত আলোচনায় বসতেও। তবে সেই আলোচনা হতে হবে পারস্পরিক স্বার্থ ও শ্রদ্ধার ভিত্তিতে। ভারতের নেতৃত্বাধীন আন্তর্জাতিক সৌরজোট আইএসএ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নির্বাহী আদেশের মাধ্যমে আইএসএ ও জাতিসংঘের 31 সহ মোট 66 আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানান ট্রাম্প। কারণ হিসেবে জানান, মার্কিন স্বার্থের বিপরীতে কাজ করায় এসব সংস্থা থেকে বের করে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রকে। ভারতের ওপর 500% শুল্ক আরোপের সম্মতির পরপরই এমন সিদ্ধান্ত বেশ বড় ধরনের প্রভাব ফেলবে দেশটিতে।
দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।